দুপুরবেলায় তরকারিতে লবণ একটু বেশি হওয়ায় শাশুড়ি মা ভরা মজলিসে ওই তরকারির বাটিটা আমার উপর ছুঁড়ে মারলেন। আমার চাচি শাশুড়ি তখন বলে উঠলেন, এটা কি করলেন ভাবি? আমার শাশুড়ি তখন চেঁচিয়ে উঠল, যা করেছি দেখতে পাওনি? ওকে শিক্ষা দিয়েছি, শিক্ষা। রান্না করার সময় বারবার বলেছি বাসা ভর্তি মেহমান থাকবে, রান্না কোনোভাবেই যেন খারাপ না হয়। তারপরও মাংসের তরকারিতে লবণ বেশি দিয়েছে। আমার স্বামী তখন চুপচাপ খাবার টেবিল থেকে রুমে চলে গেল। আমার ছোট ননদ 6 মাসের গর্ভবতী, মুখ বাঁকিয়ে বলল, এত জঘন্য মানুষ রান্না করে নাকি? তোমার রান্না করতে যদি কষ্টই হতো তাহলে আগেই বলতে, প্রয়োজনে আমি রান্না করতাম। আমার চাচি শাশুড়ি তখন ধমক দিয়ে বলল, তুমি ছোট মানুষ হয়ে এত বড় বড় কথা কেন বলছো? আমি দুদিন তোমাদের বাসায় বেড়াতে এসেছি, বউটাকে একটা মিনিটের জন্য তো আমি বসে থাকতে দেখিনি। সারাদিন তোমাদের সেবা যত্নেই ওর দিন কেটে যায়, ঠিকমতো মেয়েটাকে খাওয়া দাওয়া করতেও দেখি না। আমার চাচি শাশুড়ির কথা শুনে তখন আমার শাশুড়ি মুখ বাঁকিয়ে বললেন, এত আহ্লাদ দেখিও না, তুমি ওকে ভালো করে চেনো না তাই। জন্মের কিছু বছর পরে বাপ মাকে খেয়েছে। আমি আর কোনো কথা না বলে আমি চুপচাপ বেডরুমে চলে আসলাম। আঁচলের কোনায় চোখ মুছতে মুছতে নিজের ঘরে চলে আসলাম। তখন আমার স্বামী বিছানায় বসে খবরের কাগজ পড়তেছিল। আমার স্বামী বেশ চুপচাপ স্বভাবের একজন গম্ভীর মানুষ। আমার ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই। আমি খেলাম কি খেলাম না সেই বিষয়ে তার কোনো কৌতূহল নেই। আজকাল মাঝে মধ্যে সেও আমাকে দু একটা কড়া কথা বলে দেয়। তার অন্যান্য বন্ধু বান্ধবরা নাকি বিয়ে করে শ্বশুর বাড়ি টাকা পয়সা চলাফেরা করে, আর তার ছোট ভাই আমার দেবর বেশ কিছুদিন হয়েছে বিয়ে করেছে। তার শ্বশুর বাড়ি থেকেও এটা ওটা পাঠায়। আমার স্বামী আমাকে বলল, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে কি তুমি নতুন দেখছো? আমি বললাম, না, তোমাকে নতুন দেখছি না, তুমি আগে যেমন ছিলে এখনো ঠিক তেমনই আছো। তুমি আমাকে বোকা পেয়েছো? তুমি আমাকে আকার ইঙ্গিতে কি বোঝাতে চেয়েছো আমি কিন্তু বুঝতে পেরেছি। দেখো, আমার মায়ের বিরুদ্ধে আমার কাছে কিন্তু কোনো নালিশ করতে এসো না। আমার মায়ের কথাই শেষ কথা, আমার মায়ের কথাতেই এই সংসার চলবে। আমি আমার স্বামীর দিকে কিছুটা সময় তাকিয়ে আর কিছুই বললাম না, চুপচাপ রুম থেকে বের হয়ে গেলাম। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, তখন চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। মনে পড়ছে অতীত এবং বর্তমানে আমার সাথে ঘটে যাওয়া কিছু অমানবিক অত্যাচারের কথা। হঠাৎ পিছন থেকে আমার ননদ দিদি আমাকে এসে বলল, সন্ধ্যা তো হয়ে এলো, এত ননির পুতুল হলে হবে? বাসনগুলো পরিষ্কার করে রান্নাঘরের দিকে যাও, এবার অনেক কাজ পড়ে আছে। আমি এবারও কোনো কথা বললাম না, চুপচাপ মাথা নিচু করে রান্নাঘরের দিকে চলে গেলাম। রান্নাঘরের সামনে আসতে আমার চাচি শাশুড়ির সাথে আমার দেখা হয়ে গেল। আমি চোখের পানি লুকানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি বুঝতে পারলেন বিষয়টা। আমার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, গাছের গোড়া যদি শক্ত না হয় তাহলে সে গাছের ডালপালাও শক্ত হয় না। আমি তোমার বিষয়টা বুঝতে পারছি বৌমা, কিন্তু তুমি হয়তো বুঝতে পারছো না তোমার স্বামীকে কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা বোঝাতে হবে। গাছের গোড়াটাকে শক্ত করতে হবে, তাহলেই তো গাছ থেকে সুস্বাদু ফলের আশা তুমি করতে পারো। আমি সেদিন আসলে কিছুটা বুঝতে পেরেছিলাম আমার চাচি শাশুড়ি আসলে কি বোঝাতে চেয়েছে। আমার চাচি শাশুড়ি একটা মুচকি হাসি দিয়ে রান্নাঘরে চলে গেল, আর আমি মনে মনে ভাবতে লাগলাম, আজ রাতের বেলা গাছের নিচে পানি দেব, যাতে করে গাছের গোড়াটা শক্ত হয়। রাতের বেলা আমি আর আমার স্বামী পাশাপাশি শুয়ে আছি। আজ আমি আমার স্বামীর দিকে ফিরে শুয়ে নেই, উল্টো দিকে ঘুরে শুয়ে আছি। আমার স্বামী আমাকে টান দিয়ে তার বুকের কাছে নিতে চাইলো, আমি নিজেকে ছাড়িয়ে নিলাম। আমি বুঝতে পারলাম আমার স্বামীর মনে কামনা বাসনা উদয় হয়েছে। তখন আমার স্বামী বলল, কি ব্যাপার, তুমি এমন করছো কেন? আমি তোমাকে কাছে ডাকছি, এদিকে এসো। আমি শোয়া থেকে উঠে বসে আমার স্বামীকে বললাম, দেখো, তোমার যেমন পেটের ক্ষুধা আছে, দেহের ক্ষুধা আছে, ঠিক তেমনি আমারও আছে। সারাদিন তুমি তোমার পেটের ক্ষুধা মিটিয়ে এখন আসছো দেহের ক্ষুধা মিটাতে, কিন্তু আমি তো তোমার স্ত্রী। দুপুরে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপর আমি খেয়েছি কিনা একটা বারের জন্য জানতে চেয়েছো? আমার স্বামী চুপচাপ বসে আছে। আমার কি মনে হয় জানো, আমি তোমার কাছে শুধুমাত্র একটা ভোগের পণ্য। যখন তোমার দেহের ক্ষুধা লাগবে তখন তুমি আমাকে ভোগ করবে, কিন্তু আমার কোন জিনিসটার প্রয়োজন আছে, আমি সারাদিন খেয়েছি কিনা, আমার কোনো চাহিদা আছে কিনা, সে বিষয়ে তোমার জানার ন্যূনতম আগ্রহ নেই। আমার স্বামী তখনও চুপচাপ বসে রইল, কোনো কথা বলছে না। আমি বুঝতে পারলাম গাছের গোড়ায় হয়তো বা কিছুটা মাটি পড়েছে। আমি আর কিছু না বলে চুপচাপ শুয়ে পড়লাম। সারা রাত আমার স্বামী আমাকে আর ছুঁয়েও দেখেনি। সকালবেলায় সবাই নাস্তার টেবিলে বসে নাস্তা করছে, আর আমি রান্নাঘর থেকে সবাইকে খাবার দিয়ে যাচ্ছি। আমি আমার স্বামীর চেয়ারের কাছে আসতেই তখন আমার স্বামী আমার হাতটি ধরে বলল, তুমিও আমাদের সাথে নাস্তা করতে বসো। আমার স্বামীর এরকম কথা আর আমার হাত ধরা দেখে সবাই অবাক হয়ে গেল। আমি কিছুটা বিব্রত বোধ করলাম। তখন আমার ননদ বলল, ভাইয়া, তোর চোখে কি ছানি পড়েছে? দেখতে পাচ্ছিস না এখানে কোনো চেয়ার নেই? তাহলে ভাবি কোথায় বসে খাবে? আমার স্বামী তখন বলে উঠল, যদি খাবার টেবিলে কোনো চেয়ারই না থাকে তাহলে তুমি আর আমি এখানে বসে নাস্তা করব না। নাস্তার প্লেটটা নাও, তুমি আর আমি মিলে বেডরুমে গিয়ে নাস্তাটা সেরে নেই।
আমার স্বামীর এই কথা শুনে আমার শাশুড়ি তখন দাঁড়িয়ে গিয়ে বলল, দিন দিন দেখছি তোর বউয়ের প্রতি তোর মায়া দরদ বেড়ে যাচ্ছে। আমরা খাওয়ার পর তো তোর বউ খাবেই, তাই এখন যে খেতে হবে এমন তো কোনো কথা নেই। তখন আমার স্বামী বলে উঠল, মা, ও সারাদিন অনেক বেশি কাজকর্ম করে, আমরা ভালো মতো খেতে পারি সেই চেষ্টাও করে, কিন্তু আমরা কখনো ও খেয়েছে কিনা সেটা জানার চেষ্টাও করি না। আমাদেরটা আমরা খেয়ে উঠে চলে যাই, কিন্তু আজ থেকে আর এরকম হবে না, আজ থেকে ও আমাদের সাথে খাবে। আমার ননদ বলল, ভাইয়া তুই কিন্তু এটা বাড়াবাড়ি করছিস, তুমি চুপচাপ খেয়ে অফিসে চলে যাও। আমার স্বামী বলল, বাড়াবাড়ি এতদিন করিনি, কিন্তু চিন্তা করেছি এখন থেকে বাড়াবাড়ি করব। তোরা যে অন্যায়গুলো ওর সাথে করছিস, আমি এই অন্যায়গুলো আর সহ্য করব না। এই কথা বলে আমার স্বামী আমার হাত ধরে আমাদের রুমে নিয়ে চলে গেল। আমার শ্বশুর আমার চাচি শাশুড়িকে তখন বলল, এতদিনে মনে হয় আমার বোকা ছেলেটার মাথায় সুবুদ্ধি এসেছে। আমার চাচি শাশুড়ি আমার শাশুড়ির হাত ধরে বলল, এই সংসারের সমস্ত খরচ তো তোমার ছেড়ে দেয়, তাই না? আমার শাশুড়ি বলল, হ্যাঁ। তখন আমার চাচি শাশুড়ি বলল, একটু আগে ওর ব্যবহারে যেটা বুঝলাম, ও তো যে কোনো সময় ওর বউকে নিয়ে অন্য বাসায় ভাড়া থাকবে। তখন আপনাদের কি হবে ভাবি? কারণ শুনেছি নতুন আইন হয়েছে, স্বামী স্ত্রী আলাদা থাকতে চাইলে বাবা মা যদি বাধা দেয় তাহলে নাকি তারা মামলা করতে পারবে। আমার চাচি শাশুড়ির এই কথা শুনে আমার শাশুড়ি যেন চিন্তার সাগরে হাবুডুবু খাচ্ছিল। রাতের বেলায় আমার ননদের স্বামী ডাইনিং টেবিলে বসে ভাত খাচ্ছিল, তার পাশের চেয়ারে বসে আছে আমার ননদ। খেতে খেতে হঠাৎ আমার ননদের স্বামী তার ভাতের মধ্যে একটা পাথর পেল, মুখে দেওয়ার সাথে সাথে ওয়াকথু বলে রাগে উত্তেজিত হয়ে তখন আমার ননদকে বলল, তুমি তোমার ভাবিকে ডাকো। তখন আমার ননদ বলল, কেন, কি হয়েছে? তোমাকে যেটা বললাম সেটা করো। আমার ননদ ভাবি ভাবি বলে ডাক দিল। আমার ননদের ডাক শুনে আমি দৌড়ে এসে ডাইনিং টেবিলের সামনে এসে দাঁড়ালাম। কি হয়েছে, আর কি কিছু লাগবে তোমাদের? তখন আমার ননদের স্বামী উত্তেজিত হয়ে আমাকে বলল, ভাতের মধ্যে পাথর থাকে, তরকারিতে লবণ বেশি দেন, রান্নায় কোনো স্বাদ পাচ্ছি না, আপনার সমস্যাটা কি? রান্না করার সময় চালের মধ্যে পাথর আছে কিনা সেটা একটু পরিষ্কার করতে পারেন না? আমার শাশুড়ি তখন আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, কি হয়েছে, এখানে এত চিৎকার চেঁচামেচি কিসের? আমার ননদ বলল, দেখো মা, তোমার জামাই খেতে বসেছিল, কিন্তু একটু পেট ভরে যে খাবে তাও পারছে না। তোমার বৌমা ইদানিং কি রান্না করছে, ভাতের মধ্যে পাথর থাকে? আমার ননদের স্বামী তখন বলল, সংসারের মধ্যে যদি এরকম বউ থাকে তাহলে সংসারে থাকার চেয়ে না থাকাই ভালো। আমার শাশুড়ি তখন চেঁচিয়ে বলল, তুমি কতটা দায়িত্ববান, তোমার স্ত্রী কতটা দায়িত্ববান সেটা আগে চিন্তা করো। বিয়ের পর তো নিজের বউকে আমাদের বাড়িতেই রেখেছো, কখন একটা কাজও তোমার বউ করে না, সব কাজই তো বৌমা একা করে। এই মেয়েটাও তো একটা মানুষ, সারাদিন আমাদের জন্য গাধার মতো খাটে। আমার ননদকে বলল, তুই আর আমি চাইলেই তো চালগুলো একটু পরিষ্কার করে দিতে পারি, কখনো তো কোনো কাজে আমরা ওকে সাহায্য করি না। এরপর আবার ঝাড়ি ছাড়া আমরা কেউ ওর সাথে কথাও বলি না। এখন থেকে নিজেদের চরকায় নিজেরা তেল দেওয়ার চেষ্টা করবা, আমার বৌমার উপর কেউ খবরদারি করবা না। আমি হা করে তাকিয়ে রইলাম আমার শাশুড়ির দিকে। আমার ননদ আর ননদের স্বামী কোনো কথা না বলে চুপচাপ তাদের রুমে চলে গেল। আমি আমার শাশুড়ির পরিবর্তন দেখে সত্যি অনেক অবাক হয়েছিলাম। আর এসব কিছুর পেছনে একজন মানুষের অবদান রয়েছে, আর সে হচ্ছে আমার চাচি শাশুড়ি। তার প্রতি আমার সম্মান শ্রদ্ধা আরো বেশি বেড়ে গেল।